আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অর্থনীতি ক্লাসে সুস্বাগত। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারছি এবং আগামী দিনগুলোতে যাতে আল্লাহ আমাদেরকে ভালো রাখে, তো সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকর করব। আর একজন একটু রেসপন্স করো, আকাশ পোদ্দার, স্লাইড দেখা যাচ্ছে কিনা এবং শব্দ শোনা যাচ্ছে কিনা। স্লাইড এবং শব্দ শোনা যাচ্ছে কিনা? স্যার দেখা যাচ্ছে কিন্তু কথাটা একটু বেজে বেজে আসছে। আচ্ছা, তাহলে এটা সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। আমার এখানে ফুল নেটওয়ার্ক আছে, একটু ওয়েট করো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো তো সাউন্ডে শোনা যাচ্ছে? সমস্যা আছে সাউন্ডে? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই না হোক। স্যার এখন না। আচ্ছা, দেওয়ান মঞ্জুর মোর্শেদ, তোমাকে আগেও বলেছি ক্লাসে ঢুকেই তোমরা কেউ অ্যাটেন্ডেন্স দিবে না, একটা নির্দিষ্ট সময়ে অ্যাটেন্ডেন্সটা দিবে। আমি যখন বলবো তখনই অ্যাটেন্ডেন্সটা দিবে এবং ওই সময় অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, এছাড়া অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। সো আর কেউ যারা মাত্র ইন করেছো কেউ অ্যাটেন্ডেন্স দিবে না। যাই হোক, আমরা আমাদের লেকচারে চলে যাই। তো আমরা সবাই জানি করোনার সেকেন্ড ঢেউ চলছে প্যান্ডেমিকের, তো সবাই একটু বেশি সাবধানে আমাদের থাকতে হবে। অযথা আমরা ঘোরাঘুরি করব না বাইরে, আর বাইরে যদি একান্ত যেতে হয় অবশ্যই আমরা মাস্ক পরে যাব এবং অবশ্যই স্যানিটাইজার ইউজ করব। খুব বেশি গ্যাদারিং এ যাব না, 2, 4, 5 জন হলে ঠিক আছে। গ্যাদারিংটা সম্ভবত যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। আর বাইরে থেকে আসলে অবশ্যই কি করব, হাত পা মুখ ভালোভাবে অন্তত 20 সেকেন্ডের উপরে আমরা সাবান দিয়ে, খার সাবান দিয়ে বা লাইফ বয় হ্যান্ড ওয়াশ বা যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার চেষ্টা করব। আর সবচেয়ে ভালো হয় যদি গোসল করে ফেলি, ঠিক আছে? এর থেকে আর ভালো কোনো কিছু হয় না। আল্লাহর কাছে আমরা আবারও প্রার্থনা করি যাতে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে রাখে এবং আমরা পরবর্তী ক্লাস এবং জীবনযাপন যাতে সুস্থভাবে করতে পারি। যাই হোক, আমাদের আজকের যে ক্লাস অর্থনীতির প্রথম পত্র, সেই প্রথম পত্র ক্লাসের বুক রেফারেন্স গুলা, বইয়ের তথ্যসূত্র গুলা একটু দিই। রণজিৎ স্যারের বই হাসান বুক হাউস, আর আখতার স্যারের বই, উনি ঢাকা সিটি কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন। আজকে আমাদের লেকচার নাম্বার 20, খাজনার উপরে চতুর্থ। আমরা অধ্যায় 8 খাজনা নিয়ে কাজ করব। খাজনার উপরে আজকে চতুর্থ লেকচার বা শেষ লেকচার। গত ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করেছি। খাজনার আধুনিক তত্ত্ব নিয়ে দেখেছি। খাজনার আধুনিক তত্ত্বটা কি, কিভাবে উপকরণের যোগান যখন পূর্ণ স্থিতিস্থাপক হয় কিভাবে খাজনা কতটুকু নির্ধারিত হয়, বা উপকরণের যোগান যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক তাহলে খাজনার পরিমাণ কতটুকু হবে, আর উপকরণের যোগান পূর্ণ স্থিতিস্থাপক অপেক্ষা কম হলে খাজনা কতটুকু হবে। আর তার আগের লেকচারে আমরা যেগুলো দেখেছি, অনুপার্জিত আয়টা কি, অনুপার্জিত আয় কিভাবে নির্ধারিত হয়, সৃষ্টির অনুপার্জিত আয়ের সৃষ্টির কারণটা দেখেছি, আর রিকার্ডোর যে খাজনা তত্ত্ব সেই খাজনা তত্ত্বটা ফুল ভালো করে দেখেছি। আজকে আমরা যে জিনিসগুলো ভালো করে দেখব, তো সেটা টপিক, আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে নিম খাজনা বা কুয়াজি রেন্ট। কি বলেছি? নিম খাজনা বা কুয়াজি রেন্ট। আজকের এই লেকচার শেষে একজন শিক্ষার্থী কি কি শিখবে বা কি কি জানতে পারবে বা কি কি ব্যাখ্যা করতে পারবে একটু খেয়াল করি। এটা হচ্ছে নিম খাজনা কাকে বলে বা উপ খাজনা কাকে বলে, সেটা চিত্র সহ ধারণাটা ব্যাখ্যা করতে পারবে। খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। খাজনা এবং দামের যে সম্পর্ক
সেটা বিশ্লেষণ করতে পারবে এবং খাজনা ও দামের পার্থক্য কিভাবে নির্ধারিত সেটাও বিশ্লেষণ করতে পারবে। ঠিক আছে, তো এখন আমরা সরাসরি চলে যাই খাজনা, নিম খাজনার ধারণা একটু খেয়াল করি। অধ্যাপক মার্শাল অধ্যাপক আলফ্রেড মার্শাল অর্থনীতিতে নিম খাজনার ধারণা প্রবর্তন করেন। রিকার্ডো এবং অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অপেক্ষা খাজনা তত্ত্বকে আরো প্রসারিত করেন। তো অধ্যাপক আলফ্রেড মার্শাল অর্থনীতিতে প্রধানত নিম খাজনার ধারণাটা প্রবর্তন করলেও রিকার্ডো এবং অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অপেক্ষা খাজনা তত্ত্বকে তিনি আরো প্রসারিত করেন। একটু খেয়াল করি, নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন যে খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং যে কোনো উপাদানের আয়ের মধ্যেও খাজনার অস্তিত্ব থাকতে পারে। এ ধারণার প্রেক্ষিতে নিম খাজনা আলোচিত হয়। অধ্যাপক মার্শালের মতে মানব সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় তাই হচ্ছে নিম খাজনা। কি বলেছেন? মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় সৃষ্টি হয় তাই নিম খাজনা। কিন্তু মার্শাল মত প্রকাশ করেন যে কেবল জমি অতিরিক্ত আয় সৃষ্টি করে না, বরং মানুষের তৈরি উৎপাদনের উপকরণ সমূহ, যন্ত্রপাতি, কলকারখানা, দালান কোঠা প্রভৃতি অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারে। তো শুধু যে জমির থেকে আমার নিম খাজনা আসবে সেটা না, ঠিক আছে, জমির থেকে আমাদের নিম খাজনা আসবে সেটা না। তো ডেভিড রিকার্ডো সহ বিভিন্ন ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের ধারণা অনুযায়ী জমি থেকে যে উদ্বৃত্ত আয় হয় তাই খাজনা, কিন্তু মার্শালের মতে কেবল শুধুমাত্র জমি যে উদ্বৃত্ত আয় সৃষ্টি করবে তেমন নয়, মানুষের তৈরি যন্ত্রপাতি, দালান কোঠা, কলকারখানা প্রভৃতি অতিরিক্ত উদ্বৃত্ত আয় সৃষ্টি করতে পারে। তার মানেটা কি একটু খেয়াল করি। প্রথমত এই স্লাইড থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নিম খাজনার ধারণা। নিম খাজনার ধারণা প্রবর্তন করেন কে? আলফ্রেড মার্শাল। এবং পরবর্তীতে রিকার্ডো এবং অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অপেক্ষা খাজনা তত্ত্বকে তিনি কি করেন? প্রসারিত করেন। এখন প্রথম কথা হচ্ছে খাজনা জিনিসটা কি? খাজনা হচ্ছে মানব সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় সৃষ্টি হয়। সোজা কথা, মানব সৃষ্ট উৎপাদনের উপকরণ থেকে স্বল্পকালে যে আয় সৃষ্টি হয় তাকে নিম খাজনা বলা হয়। কিন্তু নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন খাজনা শুধুমাত্র জমির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং যে কোনো উপাদানের আয়ের মধ্যেও খাজনার অস্তিত্ব পরিলক্ষিত হয়। তো সেক্ষেত্রে শুধু যে জমি থেকে উদ্বৃত্ত আয়টা সৃষ্টি হবে তেমন কোনো কথা নাই। জমি ছাড়াও যন্ত্রপাতি, কলকারখানা, দালান কোঠা প্রভৃতি থেকে অতিরিক্ত আয় বা উদ্বৃত্ত আয় সৃষ্টি হতে পারে, সেটাকে নিম খাজনা বলে। তো নিম খাজনা সম্পর্কে আমরা অর্থনীতিবিদরা কি বলেছি একটু দেখে আসি। অধ্যাপক P.S. স্যামুয়েলসন বলেন, যে কোনো উপকরণের যোগান যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে নিম খাজনা বলে। তো অধ্যাপক P.S. স্যামুয়েলসন বলছেন যে কোনো উপকরণের যোগান যদি সাময়িকভাবে স্থির থাকে তবে তাকে নিম খাজনা বলে। দি রিটার্ন টু এনি ফ্যাক্টর ইন টেম্পোরারি ফিক্সড সাপ্লাই ইজ কল্ড কোয়াজি রেন্ট। আর অধ্যাপক ডমিনিক স্যালভাটর বলেছেন নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল। তো কোয়াজি রেন্ট মানে নিম খাজনা, নিম খাজনা থেকে টোটাল রেভিনিউ, টিআর মানে কি? টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ কথাটার অর্থটা কি? মোট আয়, মাইনাস টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়। সো মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় কোয়াজি রেন্ট। সেটাকে বলা হয় কোয়াজি রেন্ট বা নিম খাজনা। এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে। সো
টোটাল রেভিনিউ থেকে টোটাল ভেরিয়েবল কস্ট, মানে মোট আয় থেকে মোট পরিবর্তনীয় যে ব্যয় রয়েছে সেটা যদি আমি বিয়োগ দিই, সেটা হচ্ছে যা পাওয়া যায় তাকে নিম খাজনা বলে। মানুষের সৃষ্ট বা মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে মোট উৎপাদন হতে মোট পরিবর্তনশীল ব্যয়ের অধিক যে আয় পাওয়া যায় তাকে অর্থনীতিতে উপখাজনা বা নিম খাজনা বা আধা খাজনা বলে। তো পিএস অ্যামাজন যেটা বলেছে একটু খেয়াল করি। উৎপাদনের উপকরণের যে যোগান, সেই যোগান যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে বলা হয় নিম খাজনা। আর অধ্যাপক ডমিনিক স্যালভাডর যেটা বলেছেন, মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিম খাজনা বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা কনক্লুশনে যে আসতে পারি যেটা, সেটা হচ্ছে একটু খেয়াল করি। মনুষ্য নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা স্বল্পকালে মোট উৎপাদন হতে মোট পরিবর্তনশীল ব্যয়ের যে অধিক পাওয়া যায়, ব্যয় মোট আয় থেকে মোট ব্যয় আমি মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে অতিরিক্ত যে টাকাটা থাকে সেই আয় পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে নিম খাজনা। ঠিক আছে, তো সূত্র, তো নিম খাজনা সূত্রটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। মোট আয় মানে টোটাল, মোট মানে টোটাল, আয় মানে রেভিনিউ। সো সংক্ষেপে আমরা লিখি টোটাল রেভিনিউ টিআর। আর মোট পরিবর্তনীয় ব্যয়, মোট মানে টোটাল, পরিবর্তনীয় মানে ভেরিয়েবল, আর ব্যয় মানে কস্ট। তো এটা হলো টোটাল, এটা হলো পরিবর্তনীয় ভেরিয়েবল কস্টের সি। তো এই যে ফ্যাক্টরটা, তো টিভিসি, এই যে দেখো টিভিসি। তো নিম খাজনা সমান সমান মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয় বাদ দিলে যা থাকে সেটাকে নিম খাজনা বলা হচ্ছে। ঠিক আছে, অন্যদিকে নিম খাজনা সমান সমান এআর মাইনাস এবিসি প্লাস এএফসি। এটা কিভাবে আসে? টোটাল রেভিনিউটাকে আমি যদি কিউ দ্বারা ভাগ দিই, এই সাইডে যদি আমি কিউ দ্বারা ভাগ দিই, তাহলে টিআর বাই কিউ সমান সমান এআর আছে, আর টিবিসি বাই কিউ সমান সমান এবিসি আছে, আর এই সাইডে হচ্ছে এএফসি প্লাস অতিরিক্ত আয়। এভাবেও আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, তো নিম খাজনা একটি স্বল্পকালীন ধারণা, দীর্ঘকালে এর কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, এখন যে ফ্যাক্টরটা আছে একটু ভালো করে তোমরা খেয়াল করবে। খাজনা আর নিম খাজনা দুটো কিন্তু এক না। হ্যাঁ, খাজনা কি বলছে? ভূমির যোগান যদি সীমাবদ্ধ থাকে, আর ভূমির সীমাবদ্ধ যোগানের কারণে ভূমি থেকে যে উদ্বৃত্ত আয়টা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে খাজনা। কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা যেটা মনে করেন যে ভূমি ছাড়াও উৎপাদনের অন্যান্য উপকরণ হতে যে উদ্বৃত্ত আয়টা সৃষ্টি হয় সেটাকে বলা হয় নিম খাজনা। আর নিম খাজনার উদ্ভাবকটা হচ্ছে অধ্যাপক মার্শাল। ঠিক আছে, যেমন মানুষ তৈরি কলকারখানা, যন্ত্রপাতি প্রভৃতি থেকে যে উদ্বৃত্ত আয় আসে সেটাকে বলা হচ্ছে নিম খাজনা। আর এখানে ডমিনিক স্যালভার্টর যে আগের স্লাইডে বলেছে যে নিম খাজনা বের করতে হলে মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয় বাদ দিলে যা থাকে সেটাকে বা উদ্বৃত্ত আয়টাকে বলা হবে নিম খাজনা। সো বলা যেতে পারে আমরা কনক্লুশনে যে মনুষ্য কর্তৃক সৃষ্ট স্বল্পকালে সীমাবদ্ধ যোগান বিশিষ্ট উৎপাদনের বিভিন্ন উপকরণ, কলকারখানা, দালান কোঠা, যন্ত্রপাতি প্রভৃতি হতে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে নিম খাজনা বলা হয়। এখন আমরা এক চিত্রের সাহায্যে আমরা বিষয়টা দেখবো যে আসলে নিম খাজনাটা কিভাবে কাউন্ট করা হয়। ঠিক আছে, ভালো করে মাথা ঠান্ডা রেখে আমরা জিনিসটা দেখবো। কেউ যদি বুঝতে না পারো সাথে সাথে আমাকে নক করবে যে স্যার এই জায়গায় আমি বুঝতে পারছি না, আপনি একটু আমাকে বুঝিয়ে দেন। ঠিক আছে, ভালো করে সবাই খেয়াল করো। দুটো চিত্র আছে, এটা ক চিত্র, দুটো চিত্র আছে, এটা হলো ক চিত্র আর এটা হলো খ চিত্র। দেখো, চিত্রে ভূমি অক্ষে বিক্রয় পরিমাণ মানে কোয়ান্টিটি,
কোয়ান্টিটিকে কিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। লম্ব অক্ষে ক চিত্রে আয় ব্যয়, রেভিনিউ এবং কস্ট। রেভিনিউর আর, কস্ট মানে ব্যয়, ব্যয়ের কস্টের সি। প্রথম চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ কোয়ান্টিটির কিউ, আর লম্ব অক্ষে আয় এবং ব্যয় নির্দেশিত। দ্বিতীয় চিত্রে ভূমি অক্ষে কোয়ান্টিটি, বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষে দাম, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় নির্দেশিত। ঠিক আছে, একটু খেয়াল করি। টোটাল রেভিনিউ রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী। আমি তোমাদেরকে বারবার বলছি, তোমাদেরকে আমি এখনো প্রেজেন্ট দিতে না করেছি, বারবার বলেছি ক্লাসের মাঝখানে ঢুকেই প্রেজেন্ট দিবে না। আমি একটা নির্দিষ্ট সময় দিব, নির্দিষ্ট সময়ে এসে সবাই প্রেজেন্টটা দিবে। ঠিক আছে? আচ্ছা, টোটাল রেভিনিউ ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, আর টোটাল ভেরিয়েবল কস্ট ভূমি হতে আস্তে আস্তে প্রথমে বাড়ছে, ক্রমহ্রাসমান হারে বেড়ে আস্তে আস্তে কমছে, কমে আবার বাড়ছে। তো এই যে গ্যাপটা আছে টোটাল রেভিনিউ এবং টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুইটার ভিতরে যে গ্যাপ দেখো, উপরেও আছে গ্যাপ আছে, নিচেও আছে, কিন্তু উপরেরটা হচ্ছে নেগেটিভ। কেন? আয়টা কম কিন্তু ব্যয়টা বেশি। উপরেরটা কাউন্ট হবে না, নিচেরটা কাউন্ট হবে, যে টোটাল আয় থেকে টোটাল পরিবর্তনীয় ব্যয় বা টিবিসি, মোট আয় থেকে টিবিসি বাদ দিলে যতটুকু থাকবে ততটুকু হচ্ছে নিম খাজনা। ঠিক আছে, দেখো ক চিত্রে টিআর গ্রেটার দেন টিবিসি শর্ত ছায়াকৃত অংশে দেখানো যায়। টিআর অবশ্যই টিবিসি এর থেকে বেশি হতে হবে। কোনটা বেশি হতে হবে? মোট আয়। মোট আয় এখানে কি বেশি? এই যে দুইটা অংশ পাওয়া যায়, আমি দেখাচ্ছি। দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে এই অংশ। এই অংশটা হবে না। কেন এই অংশটা হবে না? যেহেতু শর্ত বলেছে টিআর গ্রেটার দেন টিবিসি। টিআর গ্রেটার দেন যদি টিবিসি হয় তাহলে এখানে এখানে সেই শর্ত পালিত হচ্ছে না। এখানে টিবিসিটা বড়, টিআরটা যেহেতু নিচে আছে, টিআরটা ছোট, টিবিসিটা বড়, সো এখানে না। সো টিআর গ্রেটার দেন টিবিসি। এখানে দেখো আস্তে আস্তে টিবিসি এখান থেকে কমছে, এখান থেকে কমছে, এখান থেকে কমছে। তো এই পয়েন্টটা হবে, মানে এই যে ছায়াবৃত্ত অংশ সেখানে টিআরটা বড়, টিবিসিটা যেহেতু নিচ দিয়ে গেছে, টিবিসিটা ছোট, সো এখান থেকে নিম খাজনার ধারণাটা তোমরা পেয়ে যাবে। এই গেল এক চিত্র দিয়ে ব্যাখ্যা। আরেকটা চিত্র কি বলেছে দেখো, তোমরা অলরেডি বাজার পড়েছো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P equals to AR minus MR হয়। ঠিক আছে, এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে কে যাচ্ছে? এমসি যাচ্ছে। এই যে এমসিটা এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এ বি সি। এখন খেয়াল করো, খাজনা মানেটা কি? খাজনা মানেটা হচ্ছে রেন্ট। আর আমি লিখে দেখাচ্ছি, আর সমান সমান টি আর মাইনাস টি বি টিবিসি। এখন দেখো টোটাল রেভিনিউ কার সাপেক্ষে কাউন্ট করা হয়? বাজার চ্যাপ্টারে বলেছি এআর এর সাপেক্ষে। এআর কোন বিন্দুতে ছেদ করেছে? ই নট বিন্দুতে। দাম কতটুকু পরিমাণিত হয়েছে? ও পি নট। পরিমাণ কতটুকু? ও কিউ নট। তার মানে মোট আয় হচ্ছে দাম ইনটু পরিমাণ, ও পি নট ইনটু ও কিউ নট। তাহলে হচ্ছে ও পি নট ই নট কিউ নট, এটা হচ্ছে আমার মোট আয়। দেখো খাজনার পরিমাণ এখানে এইভাবে ব্যাখ্যা করা নাই, তারপর নিম খাজনার পরিমাণ, মোট আয় লিখছে ও পি নট ই কিউ নট। আমি যেটা বলেছি, আমি আবার বলছি, একটু ভালো করে শুনে নাও। আমি আবার বলছি, একটু ভালো করে শুনে নাও। খাজনা আর মানে রেন্ট, কোয়াজি রেন্ট বা খাজনার পরিমাণ কোয়াজি রেন্ট, এখানে একটা কিউ দিয়ে দাও। কোয়াজি রেন্ট বা নিম খাজনার পরিমাণ টিআর থেকে টিবিসি বাদ দিতে হবে। টিআর আয় নির্ধারিত হয় এআর এর সাপেক্ষে। এআর কোন বিন্দুতে ছেদ করেছে? ই নট বিন্দুতে। দাম নির্ধারিত হচ্ছে পি নট, পরিমাণ নির্ধারিত হচ্ছে কিউ নট। সো দাম ইনটু পরিমাণ, আয় সমান সমান দাম ইনটু পরিমাণ। সো ও পি নট ইনটু ও কিউ নট
সো ওপি নট ই কিউ নট এতটুকু হচ্ছে আমাদের আয়। এই যে প্রথম অংশটুকু এতটুকু। এরপর হচ্ছে টিবিসি। টিবিসি দেখো এবিসি কোন বিন্দুতে ছেদ করেছে, এবিসি কোন বিন্দুতে ছেদ করেছে, এবিসি কোন বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে। এবিসি সেট করেছে বি বিন্দুতে, দাম কতটুকু নির্ধারিত হয়েছে P1, পরিমাণ Q0। তার মানে কি টিবিসি সমান দাম ইনটু পরিমাণ, OP1 ইনটু OQ0, সো OP1 BQ0। দেখো OP1 BQ0। তো এই বড় রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র থেকে এই ছোট রেক্টেঙ্গেল যদি বাদ দাও কতটুকু থাকে, P0 P1 BE0। এটাই হচ্ছে তোমার নিম খাজনা। এটাই হচ্ছে তোমার কি নিম খাজনা। এটাই হচ্ছে তোমার নিম খাজনা। দেখো উপরের আলোচনা থেকে বোঝা যায় যে নিম খাজনা স্বল্পকালের সাথে সম্পর্কযুক্ত। এরূপ খাজনা স্থির উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য, দীর্ঘকালে উপকরণ স্থির থাকে না, তাই দীর্ঘকালে নিম খাজনা শূন্য। এটা নৈবিত্তিকে আসতে পারে, দীর্ঘকালে নিচের কোন খাজনাটি শূন্য হয় বা নিম খাজনার পরিমাণ শূন্য। তোমরা কি এই চিত্রটা বুঝতে পেরেছো? আমাকে একজন নক দাও। বোঝা গেছে তোমাদের? বুঝতে পেরেছো তোমরা এই চিত্র ব্যাখ্যা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শোনা আচ্ছা, যাচ্ছে? বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য একটু ভালো করে খেয়াল করো। খাজনা এবং নিম খাজনার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে রেন্ট আর এটা হচ্ছে কোয়াজি রেন্ট। এটা কিউ আর কোয়াজি রেন্ট, আর এটা হচ্ছে শুধু রেন্ট। আর দেখো 1 নম্বর পার্থক্য বলছে সংজ্ঞা, সীমাবদ্ধ যোগান বিশিষ্ট ভূমি হতে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাই হলো খাজনা। তাই হলো খাজনা। আর স্বল্পকালে চাহিদা বৃদ্ধির ফলে মানুষের তৈরি উপকরণ, দালান কোঠা, যন্ত্রপাতি, শিল্প কলকারখানা থেকে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে নিম খাজনা বলে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে খাজনা সূত্র হচ্ছে খাজনা সমান সমান মোট আয় বা প্রকৃত আয় থেকে মোট ব্যয় স্থানান্তর আয় টিআর মাইনাস টিসি বা এআর মাইনাস এসি। এটা হলো খাজনা সূত্র। মেইনলি আমরা টিআর মাইনাস টিসি দিয়ে কাজ করব। আর নিম খাজনার সূত্র টিআর মাইনাস টিবিসি সমান সমান এআর মাইনাস এবিসি। টিআর মানে কি টোটাল রেভিনিউ, মোট আয়। টিবিসি মানে কি টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়। আর এআর মানে কি এভারেজ রেভিনিউ, গড় ব্যয়। আর এভিসি মানে কি এভারেজ ভেরিয়েবল কস্ট, মোট গড় পরিবর্তনশীল ব্যয়। 3 নাম্বারটা দেখো, উৎস ভূমি বা অন্যান্য প্রাকৃতিক সম্পদই হলো খাজনার উৎস। আর নিম খাজনার উৎস হচ্ছে মনুষ্য সৃষ্ট যন্ত্রপাতি ও অন্যান্য সাজ সরঞ্জামই হচ্ছে নিম খাজনার উৎস। মানে খাজনা শুধু ভূমি বা প্রাকৃতিক সম্পদই হলো খাজনার উৎস, আর নিম খাজনাটা সৃষ্টি হবে মনুষ্য সৃষ্ট সাজ সরঞ্জাম, দালান পাট, কলকারখানা, শিল্প কলকারখানা, এখান থেকে নিম খাজনার উৎস হচ্ছে। এরপরে 4 নাম্বার স্থিতিস্থাপকতা। ভূমি বা অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান অস্থিতিস্থাপক, মানে একটা নির্দিষ্ট সীমাবদ্ধ অবস্থায় থাকে, ভূমি বাড়েও না কমে না। কিন্তু মনুষ্য সৃষ্টি যন্ত্রপাতির যোগান স্বল্পকালে অস্থিতিস্থাপক, বাড়ে কমে না, কিন্তু দীর্ঘকালে সেটা বাড়ানো কমানো যায়। মানে স্বল্পকালে বাড়ানো কমানো যায় না, অস্থিতিস্থাপক, কিন্তু দীর্ঘকালে সেটা বাড়ানো বা কমানো যায়। খাজনার সময়কাল, খাজনা স্বল্পকাল দীর্ঘকাল উভয় সময়ের জন্য প্রযোজ্য, কিন্তু নিম খাজনা স্বল্পকালীন ধারণা, দীর্ঘকালে এর অস্তিত্ব নেই। এরপরে আসো একটা চিত্র দিয়ে বুঝো একই জিনিস। এরকম 2টা চিত্র দেয়া আছে,
এখন এখান থেকে প্রথম চিত্র থেকে এই চিত্র থেকে আমি খাজনা বের করব, ডানের চিত্র থেকে আমি নিম খাজনা। সোজা কথা, খাজনা বের করতে গেলে আমার কি করতে হয়? টিআর মাইনাস টিসি। টিআর মানে কি? টিআর কিভাবে আমরা গণনা করি? এআর এর সাপেক্ষে। এআর কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে। দাম কত নির্ধারিত হয়েছে? 10। পরিমাণ কত নির্ধারিত হয়েছে? 20। সো টিআর দাম ইনটু পরিমাণ। দাম কত? 10, পরিমাণ 20। 10 ইনটু 20 কত? 200 গেল। ঠিক একই ভাবে এসি কোন বিন্দুতে ছেদ করেছে? এই যে এই পয়েন্টে। দাম কত? 8, পরিমাণ কত? 20। তাহলে 8 ইনটু 20 160। এই যে টিসি দাম ইনটু পরিমাণ। এখানে এসিও লিখতে পারো বা এখানে পিও দিয়ে দিতে পারো। পি ইনটু কিউ 20 ইনটু 8 160। তাহলে খাজনা সমান সমান দাম ইনটু মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব। মোট আয় হলো 200, মোট ব্যয় হলো 160। 200 থেকে 160 বাদ দিলে 40, সেটা হলো আমাদের খাজনা। ঠিক আছে, ক্লিয়ার তো? না ক্লিয়ার থাকলে সাথে সাথে আমাকে নক দিবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই যে স্যার বুঝবো না বা স্যার বকা দিবে। ঠিক একই ভাবে নিম খাজনা আমরা কিভাবে কাউন্ট করব? টিআর মাইনাস টিবিসি। খাজনার সময় এসি নিয়ে কাউন্ট করছি, কিন্তু নিম খাজনার সময় এবিসি নিয়ে কাজ করব। এখন টিআর ঠিক একইভাবে এআর এর সাপেক্ষে। এআর কোন বিন্দুতে ছেদ করছে? ই বিন্দুতে। দাম কত? 10, পরিমাণ কত? 20। দাম কত? 10, পরিমাণ কিন্তু 20। 10 ইনটু 20 200। ঠিক আছে, ঠিক একইভাবে এবিসি কোন বিন্দুতে ছেদ করছে? এই যে এই বিন্দুতে। দাম কত? 6, পরিমাণ কত? 20। তাহলে 6 ইনটু 20 120। তোমাদেরকে এতবার বলা সত্ত্বেও তোমরা বারবার এসেই 27 মিনিট পরে আসছো, আসার পরে আবার এখন তুমি কি দিচ্ছ? অ্যাটেন্ডেন্স দিচ্ছ। তোমাদেরকে আর কতবার বলতে হবে যে আমি অ্যাটেন্ডেন্সের সময় দিব, ওই সময় অ্যাটেন্ডেন্স দিবে? ইকোনমিক্স ক্লাসে কি এত বারবার একটা কথা? দীর্ঘ 5টা লেকচারে একই কথা বলে আসতেছি। একটা নির্দিষ্ট সময় দিব, ওই সময় তোমরা প্রেজেন্ট দিবে। এর আগে পরে প্রেজেন্ট দিলে সেটা কাউন্ট হবে না। তো টোটাল রেভিনিউ হলো 200, টোটাল মোট আয় হলো 200, মোট পরিবর্তনশীল ব্যয় হলো 120। তাহলে নিম খাজনা মানেটা কি? এই মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয়টা বাদ। সো 200 থেকে 120 বাদ কত হলো? 80। 80 হলো আমার হলো নিম খাজনা। আর ঠিক এটার খাজনা হচ্ছে কত? 40। ঠিক আছে, না বুঝলে বলবেন। এখন আসি খাজনা ও দামের সম্পর্ক। খাজনা ও দামের সম্পর্ক নির্ণয়ে ক্লাসিক্যাল ও আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। যেমন ডেভিড রিকার্ডো বলেছেন, খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। খাজনার কারণে দামের কোনো পরিবর্তন ঘটে না। খাজনা দেওয়ার জন্য ফসলের দাম বাড়ে না, বরং ফসলের দাম বাড়ে বলে খাজনা দিতে হয়। আর আধুনিক মতবাদ যেটা রয়েছে, যে আধুনিক অর্থনীতিবিদগণের মতে খাজনা দামের অন্তর্ভুক্ত হবে। মানে আধুনিকরা বলছে খাজনা দামের অন্তর্ভুক্ত হবে কিনা সেটি তারা দুটা বিশ্লেষণ করছেন। আর ডেভিড রিকার্ডো বলেছে খাজনা দামের ভিতরে অন্তর্ভুক্ত নয়। এখন আমরা যেটা দেখবো যে আধুনিক মতবাদে খাজনা কিভাবে দামের অন্তর্ভুক্ত হয় তা আমরা একটু দেখি। মতবাদ 1 থেকে আমরা দেখি। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে জমি প্রকৃতির দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ জমির যোগান দাম শূন্য। ফলে আয়ের সম্পূর্ণ অংশই খাজনা, যা দামকে প্রভাবিত করে না। তারা এই যুক্তিটা দিয়েছেন। নাম্বার 2, ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জমির যোগান স্থিতিস্থাপক, জমির বিকল্প ব্যবহারযোগ্য। জমির যোগান স্থিতিস্থাপক মানে কি? দাম বাড়ার সাথে যোগানের যে পরিমাণ, সেটাও দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে যায়। দামের মানে প্রাইসের ভেরিয়েশনের কারণে জমির যোগানের ভেরিয়েশন হয়। যোগানের ভেরিয়েশন বলতে কি বোঝাচ্ছে? দাম, যে বেশি দাম দিব আমরা তাকে যোগানটা দিব। এখন দেখো, জমির যোগান স্থিতিস্থাপক, জমি বিকল্প ব্যবহারযোগ্য। এক্ষেত্রে যে সুযোগ ব্যয় সৃষ্টি হয় তা উৎপাদন খরচের মধ্যে ধরে ফসলের দাম নির্ধারণ করা হয়। এক্ষেত্রে খাজনা দামকে প্রভাবিত করে।
তো আধুনিক কালে ব্যবসায়ীরা খাজনা বাড়লে উৎপাদন ব্যয়ের সাথে যুক্ত করে দ্রব্যের দাম নির্ধারণে কি করেছে? দ্রব্যের দাম নির্ধারণ করে। খাজনা ও দামের মধ্যে পার্থক্য একটু খেয়াল করি। কোন উপাদানকে যে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো হয় তা অপেক্ষা অতিরিক্ত যে আয় হয় তাকেই বলা হয় খাজনা। আর দাম কি বলছে? অর্থ দ্বারা মূল্য প্রকাশ করা অর্থে দাম বলা হয়। 2 নম্বর হচ্ছে মূল উপাদান। খাজনার মূল উপাদান হচ্ছে ভূমি এবং অস্থিতিস্থাপক উপকরণ। অন্যদিকে দামের মূল উপাদান হলো দ্রব্য ও সেবা। নাম্বার 3, খাজনা 2 প্রকার হতে পারে: মোট খাজনা, নেট খাজনা। মোট খাজনা, নেট খাজনা। আর দাম দ্রব্যায়ন, একটা যোগান দাম, 2 হলো চাহিদা দাম। নাম্বার 4, অন্তর্ভুক্তি। ডেবিট কার্ডও খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু দাম খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত। নাম্বার 5 বলেছে নির্ধারণ। খাজনা খরচের অতিরিক্ত আয় দ্বারা নির্ধারিত হয়, আর দ্রব্যের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দামটা নির্ধারিত হয়। দ্রব্যের চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হয়, আর খাজনা নির্ধারিত হয় অতিরিক্ত আয় দ্বারা। 6 নম্বর হলো পরিধি। খাজনার পরিধি সংকীর্ণ, দামের পরিধি অন্তত খাজনার থেকে কি হবে? প্রসারিত। এখন তোমাদের যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে তোমরা যে যে জিনিস খাজনা সম্পর্কিত, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি কিছু জিনিস করাবো, তোমাদের কিছু কাজ দিব। যে নিম খাজনা কাকে বলা হয়, নিম খাজনা কি, খাজনা এবং নিম খাজনা কি একই? তো নিম খাজনা কাকে বলে আমরা এর আগেও বলেছি, সেটা ভালোভাবে বলবে। নিম খাজনা মানে কি? টিআর থেকে টিপিসি বাদ দিলে, মোট আয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যা অতিরিক্ত থাকে তাকে নিম খাজনা বলা হয়। খাজনা ও নিম খাজনা কি একই? ব্যাখ্যা করুন। না, খাজনা নিম খাজনা একই না। জমি সীমাবদ্ধ জমি থেকে যে উদ্বৃত্ত আয়টা আসে সেটাকে বলা হয় খাজনা, টিআর মাইনাস টিসি খাজনা। আর নিম খাজনাটা কি? নিম খাজনাটা হলো টিআর মাইনাস টিবিসি। জমি ছাড়াও মনুষ্য সৃষ্টি দালান কোঠা, তারপরে হচ্ছে দালান কোঠা, আসবাবপত্র, কলকারখানা থেকে যে উদ্বৃত্ত আয়টা আছে সেটাকে নিম খাজনা বলা হয়। ঠিক এইভাবে অ্যান্সার গুলো সাজাবে। এরপরে আসো, নিম খাজনার ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দুটো চিত্র দিয়ে ব্যাখ্যা দিয়েছি, সেটা করবে। নিচের উদ্দীপকের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। একটু ভালো করে খেয়াল করো। নদীতে বেশ মাছ ধরা পড়ায় হঠাৎ করে জাল ও নৌকার চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভাড়া দ্বিগুণ বৃদ্ধি পেল। নদীতে ভালো মাছ ধরা পড়ছে, জালের নৌকার চাহিদা বৃদ্ধি পায়, ভাড়া দ্বিগুণ বৃদ্ধি পেল। এখন জাল এবং নৌকা একটু খেয়াল করো। 1 নাম্বার, জাল ও নৌকা ভাড়া বৃদ্ধি কোন খাজনার সাথে সংগঠিত? জাল ও নৌকা। অবশ্য ক মোট খাজনা, খ নিট খাজনা, গ নিম খাজনা, ঘ নৌ খাজনা। অবশ্যই মোট খাজনা না, মোট খাজনা